আসসালামু আলাইকুম সবাইকে। পর্যায় সারণী অধ্যায়ের ৬ নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আমরা 5টা লেকচার কমপ্লিট করছি। তো যারা এই 5টা লেকচার কমপ্লিট করনি, আমি বলবো তারা এই 5টা কমপ্লিট করে 6 নম্বরে আসো, তাহলে ধারাবাহিকভাবে সব কিছুই তোমরা বুঝতে পারবা। আর যদি তোমরা মনে করো যে না তোমাদের চ্যাপ্টার পড়া আছে একটু, তাহলে তোমরা ডাইরেক্ট 6 নম্বর করতে পারো, আশা করি বুঝবা। তো দেখো 5 নম্বর লেকচার পর্যন্ত আমরা কি পড়ছিলাম। 5 নম্বর লেকচার পর্যন্ত আমি গতদিন ক্লাস নিয়ে মুছিনি, এইভাবে রেখে দিছি। 5 নম্বর লেকচার পর্যন্ত আমরা এই যে আয়নীকরণ শক্তির মানের যে পর্যায়বৃত্ত ধর্মতে পরিবর্তন হয় সেগুলো নিয়ে পড়ছিলাম, মানে পারমাণবিক আকার, পারমাণবিক ব্যাসার্ধ আর আয়নীকরণ শক্তি। তো আজকে আমরা 6 নম্বর লেকচারে ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা নিয়ে কথা বলবো। দেখো ইলেকট্রন আসক্তি বা তড়িৎ ঋণাত্মকতা এই জিনিসটা নিয়ে যদি আমি একটু বলি, ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি আমরা আয়নীকরণ শক্তিটা কি পড়ছিলাম, একটু খাতাটা বের করে দেখো। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে অবশ্যই গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, আর কি সেটাতে 1 মোল ইলেকট্রন ত্যাগ করে বা বের করে নিয়ে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করছিলাম। এটাতে বের করে নিয়ে ধনাত্মক আয়নে পরিণত করছিলাম। আর ইলেকট্রন আসক্তিতে কি করব, ইলেকট্রন আসক্তি মানে কি সেই ইলেকট্রনকে আকর্ষণ করবে। তার মানে এখানে কি বুঝাচ্ছি, 1 মোল ইলেকট্রন প্রবেশ করে দিব, দিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করব, এটাই হচ্ছে কথা। সংজ্ঞাটা লিখি। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও সেম কথা, অবশ্যই গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। তাহলে কি গ্যাসীয় অবস্থায় 1 মোল গ্যাসীয় পরমাণু, 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। আবারও বলতেছি, অবশ্যই কিসে থাকতে হবে, গ্যাসীয়তে থাকতে হবে। কিসে থাকতে হবে, গ্যাসীয়তে থাকতে হবে। আর 1 মোল বলতে কত দিনের মতোই সেম কথা, ধরে নাও একটি সম্পূর্ণ। তাহলে 1 মোল বলতে কি ধরে নিবা, একটি সম্পূর্ণ। তাহলে দেখো কি বলছে, গ্যাসীয় অবস্থায় 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে কি বলা হয়, ইলেকট্রন আসক্তি বলে। ঠিক আছে। তো ইলেকট্রন আসক্তি আর আয়নিক শক্তি যেহেতু একই রকম, তাই এই জিনিসটা নিয়ে বেশি ডিটেলসে যাব না, শুধু একটু উদাহরণ দেই। ক্লোরিন, এই যে ক্লোরিন, এই ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে আমরা জানি, শেষ কক্ষপথে কয়টা থাকে, 7টা থাকে, তাই না? কারণ ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 7। এই যে 7টা থাকে, এখান থেকে ক্লোরিনকে আমরা যদি এই যে 7টা আছে, তাই না, এই 7টার মধ্যে আমরা আরেকটা ইলেকট্রন প্রবেশ করালাম। ইলেকট্রন কি করলাম, প্রবেশ করালাম। তো দেখো তোমাদের মনে হইতে পারে যে ভাইয়া ক্লোরিনের নিউক্লিয়াসের সাথে তো ইলেকট্রন সর্বদা আকর্ষণ করে, তাহলে এখানে প্রবেশ করানোর জন্য শক্তি কেন লাগবে, শক্তি কেন দেওয়া লাগবে, আমরা তো শক্তি আরো পাওয়ার কথা। কিন্তু না, এখানে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ করলে ইলেকট্রন সবই কি নেগেটিভ, তার মানে ইলেকট্রন পরস্পরকে কি করে, বিকর্ষণ করে।
এই কারণে ইলেকট্রনটাকে প্রবেশ করাতেও আমাদের কিছু শক্তির প্রয়োজন হয়। আর যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় এই শক্তিটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। তো আশা করি ইলেকট্রন আসক্তি জিনিসটা তো বুঝতে পারছো, কারণ আয়নীকরণ শক্তি গতদিনে অনেক ডিটেলসে পড়াইছিলাম। তো দেখো ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা তোমাদের পরীক্ষায় আসে, আয়নীকরণ শক্তির পরীক্ষায় আসে, তোমরা এগুলো একটু করবা। এটা একটু মুছে দেই, দিয়ে তোমাদেরকে এখন পর্যায় এবং গ্রুপের ক্ষেত্রে কেমন সম্পর্ক হবে সেটা একটু বুঝাই। দেখো উপর থেকে নিচের দিকে কি গ্রুপ, আর বাম থেকে ডানের দিকে কি পর্যায়। গতদিনেই বলছি এগুলা, তাই না? মানে এইভাবে করাইছি। তো দেখো একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার কি হয়? পারমাণবিক আকার বৃদ্ধি পায়। আর একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কি হয়? হ্রাস পায়, তাই না? তো দেখো পারমাণবিক আকার যদি বৃদ্ধি পায়, আগে গ্রুপ নিয়ে বলি, পারমাণবিক আকার যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে এদের সবার শেষ কক্ষপথে কয়টা করে ইলেকট্রন আছে? একই পর্যায়ের সেম সংখ্যক, ধরলাম 2টা করে আছে। কয়টা করে আছে? 2টা করে আছে, ঠিক আছে। তাহলে 2টা করে যেহেতু আছে, তাহলে এখানে যদি আমি আরেকটা ইলেকট্রন নিয়ে যাই, ধরো এখানে আরেকটা ইলেকট্রন আমি নিয়ে যাচ্ছি, তাহলে দেখো তো 2টা ইলেকট্রনের এখান থেকে এই ইলেকট্রন পর্যন্ত যেটুকু দূরত্ব বা এখান থেকে যেটুকু দূরত্ব, এখানে যদি আমি আরেকটা নিয়ে আসি, এই দূরত্বর চেয়ে কম না বেশি? মানে এই দূরত্বটা বেশি না এই দূরত্বটা বেশি? অবশ্যই এই দূরত্বটা বেশি। আর যেহেতু এই দূরত্বটা বেশি, তার মানে এই ইলেকট্রনগুলো এই ইলেকট্রনকে বিকর্ষণ কম করবে, বিকর্ষণ কম করবে। যদি বিকর্ষণ কম করে তাহলে এখানে আমাদের ইলেকট্রনটা প্রবেশ করাইতে কি কম লাগবে? শক্তি কম লাগবে। বোঝা ভালো করে ব্যাপারটা, আবার বলি। উপরের যে ইলেকট্রনটা আছে, ধরলাম এখানেই প্রবেশ করালাম, তাহলে এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে, তাহলে এই ইলেকট্রন থেকে এই ইলেকট্রনের যে দূরত্ব বা এই ইলেকট্রন থেকে ইলেকট্রনের যে দূরত্ব, সেটা এই ইলেকট্রন থেকে ইলেকট্রনের দূরত্বের চেয়ে কম না বেশি? অবশ্যই এটা কম, এটা বেশি। আর যেহেতু এখানে ইলেকট্রন মানে দূরত্ব বেশি, দূরত্ব বেশি হলে বিকর্ষণ কি হবে? কম হবে। দূরত্ব বেশি হলে পরস্পরকে বিকর্ষণ কি করবে? কম করবে। তোমরা চুম্বক দেখছো না? চুম্বক দেখছো, 2টা চুম্বককে আমরা যখন দূরে রাখি তখন কি হয়? পরস্পরকে যেরকম আকর্ষণ করে, তোমরা ঘুরে দেখবা, ঘুরাইতে ঘুরাইতে দেখবে একসময় গিয়ে কি করবে? বিকর্ষণ করবে। তো যতই তোমরা মানে দূরে থাকলে বিকর্ষণটা কম হবে, কিন্তু যতই তোমরা কাছাকাছি নিয়ে আসবা ততই দেখবা পরস্পরকে কি করতেছে? বেশি বিকর্ষণ করতেছে। আর ফিজিক্সে তোমরা পড়বা নর্থ সাউথ বলে আছে, আমরা ধরলাম 2টাই সাউথ সাইডে ধরছি, মানে 2টা একই সাইড যখন ধরবো তখন পরস্পরকে বিকর্ষণ করে। আর এটা যত দূরে থাকবে তত বিকর্ষণ কমবে, এবং যত কাছে নিয়ে আসবে একসময় দেখবা যে এতটাই শক্ত হয়ে গেছে তুমি মানে আরো বেশি কষ্ট হচ্ছে, লাগাইতেই পারতেছে না, এরকম একটা অবস্থা আসবে। তো এরা পরস্পরকে যখন বিকর্ষণ করবে, তখন দূরে থেকে যখন বিকর্ষণ করবে তখন বিকর্ষণটা কি হবে? কম হবে। আর কম হলে শক্তিও কি লাগবে? প্রবেশ করানোর জন্য শক্তিও কম লাগবে। আর কাছাকাছি হলে বিকর্ষণ কি হবে? বিকর্ষণ বেশি হবে। আর যদি বিকর্ষণ বেশি হয় তাহলে কি হবে? শক্তিও বেশি লাগবে। বুঝতে পারছো? তাইলে দেখো আমরা কি বলতে পারি, পারমাণবিক আকার যখন বাড়তেছে তখন কি ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ কম করতেছে। আর ইলেকট্রন যেহেতু পরস্পরকে বিকর্ষণ কম করতেছে, তাইলে আমাদের শক্তিটাও কি লাগতেছে? কম লাগতেছে। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে যখন যাচ্ছি তখন ইলেকট্রন আসক্তির মান কমতেছে না বাড়তেছে? অবশ্যই কমতেছে। অথবা পারমাণবিক আকার বাড়লে ইলেকট্রন আসক্তির মান কি হচ্ছে? কমতেছে। তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি পারমাণবিক আকার বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে। আবার একবার বলি, দেখো লাস্টবার বোঝাচ্ছি, যারা বোঝো না আবার বোঝো। একটা কক্ষপথ যখন ছোট থাকে তখন ইলেকট্রনগুলা বড় কক্ষপথের তুলনায় কাছাকাছি থাকে। যেমন দেখো এই ইলেকট্রন মাঝখানে যতটুকু দূরত্ব, এই ইলেকট্রন থেকে ইলেকট্রনের দূরত্ব তার চেয়ে বেশি। তো এই কাছাকাছি ইলেকট্রনে যদি আমি একটা ইলেকট্রন প্রবেশ করাইতে চাই বাহির থেকে, তাহলে এখানে এই ইলেকট্রনটাকে অন্য ইলেকট্রনগুলো কি করবে?
বেশি পরিমাণে বিকর্ষণ করবে, আর বেশি পরিমাণ বিকর্ষণের মধ্যে আমি প্রবেশ করাইতে গেলে আমাকে বেশি পরিমাণ শক্তি দিতে হবে। আর এই ইলেকট্রন থেকে ইলেকট্রনের দূরত্বের তুলনায় যেহেতু বেশি, তাহলে এদের তুলনায় কী করবে, বিকর্ষণ কম করবে। আর যেহেতু বিকর্ষণ ওদের তুলনায় কম করবে, তার মানে এখানে ইলেকট্রনটা যদি আমি প্রবেশ করাই, তাহলে আমার কী করতে হবে, এদের তুলনায় কী হবে, শক্তিও কম প্রয়োগ করতে হবে। আর এই ঘটনাটা কেন ঘটতেছে, আমরা দেখতেছি এর পারমাণবিক আকারের চেয়ে এর পারমাণবিক আকার বড়। তার মানে কি দেখতেছি, পারমাণবিক আকার বাড়লে ইলেকট্রনের বিকর্ষণ কমে যায়, আর বিকর্ষণ কমে গেলে আমাদের শক্তিও কম প্রয়োগ করতে হয়। তার মানে সোজা কথা, যদি বিকর্ষণ আর শক্তি মানে হচ্ছে আকার আর শক্তির মধ্যে যদি সম্পর্ক নিয়ে আসি, তাহলে কি পারমাণবিক আকারটা বৃদ্ধি পেলে শক্তির মান কমে। আর যেহেতু এটা আমরা গ্যাসীয় অবস্থায় দেখতেছি এবং 1 মোল পরমাণুতে দেখতেছি, সুতরাং আমরা বলতেই পারি যে পারমাণবিক আকার বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে যায়। আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো। তো দেখো, এখন একটু উদাহরণ দেই এই ইলেকট্রন আসক্তি আর আয়নীকরণ শক্তি নিয়ে যদি তোমাদেরকে বলি। এখন আসো পর্যায়টা দেখি, পর্যায়টা দেখে একবারে উদাহরণ দেখি। পর্যায়টার ক্ষেত্রে কি হবে দেখো, একই পর্যায়ের বাম থেকে যখন ডানে যাব, এগুলা কি একই সমান হয়ে গেল নাকি? একই পর্যায়ের যখন আমরা বাম থেকে ডানে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। তাহলে একই পর্যায়ে যখন বাম থেকে ডানে যাচ্ছি, আমরা কি দেখছি, এই পারমাণবিক আকারের ক্ষেত্রে দেখছি পারমাণবিক আকার কি হয়, কমে। যেহেতু পারমাণবিক আকার কমতেছে, এদের শেষ কক্ষপথে পারমাণবিক আকার কমতেছে, তার সাথে সাথে আবার কি হচ্ছে, ইলেকট্রনের সংখ্যাও বেড়ে যাচ্ছে, তাই না? আর ইলেকট্রন সংখ্যা বাড়ার কারণেই তো কমতেছে, এটা আমরা পারমাণবিক আকারে দেখছি। কেন কমতেছে? কারণ আকর্ষণ বাড়তেছে, আকর্ষণ বাড়ার কারণে তারা আরো কাছাকাছি আসতেছে, যার কারণে আকারটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে প্রথমটাতে একটা ইলেকট্রন আছে, আমি যদি এর অপোজিটে আরেকটা ইলেকট্রন প্রবেশ করাই, তাহলে এ দেখো তো কত দূর থেকে একে আকর্ষণ করতেছে না, কত দূর থেকে একে আকর্ষণ করতেছে, ওই সাইড থেকেই। আবার এখানে যদি একটা প্রবেশ করে, তাহলে দেখো তো ওর তুলনায় এর যে দূরত্বটা, সেটা কি কমছে না বাড়ছে? এটাতে দূরত্ব কি, দূরত্ব বেশি, আর এটাতে কি কম। কার তুলনায় কম? এর তুলনায় কম। এইটাতে দেখো 3টা আছে, আমি যদি এইটাতে 3টা এভাবে থাকবে না তো, উদাহরণ তোমাদেরকে বুঝাই দিলে তোমরা বুঝবা। এই 3টা ধরো, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে আমি এখানে পৌঁছাই বা 1 মিনিট, আমি কালো কালি দিয়ে আগে স্থিরগুলো বুঝাই, পরে এটা বুঝাই। ধরো ইলেকট্রন এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে আমি যদি ইলেকট্রনটা এখানেই দেই বা এখানে দেই, এখানে দেই, যেখানেই দেই, দেখো তো এর তুলনায় এর যে দূরত্বটা কমতেছে না বাড়তেছে? কমে। এটাতে যদি দেই তাহলে আরো কি হচ্ছে, কমে যাচ্ছে না? মানে কি হচ্ছে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে যে ইলেকট্রন থেকে ইলেকট্রনের দূরত্ব, এটা কি হচ্ছে, কমে যাচ্ছে। আর যখন দূরত্ব কমে যায় তখন তারা কি করে, বিকর্ষণ বেশি করে। ভালো করে বোঝো, আবার বলতেছি, এদের যেহেতু দূরত্ব বেশি, তার মানে কি একে এক কম পরিমাণে বিকর্ষণ করবে, তাই না? কারণ ওই তো গত দিনে বলছিলাম লং ডিস্টেন্স রিলেশনশিপে আকর্ষণ কম হয়, ঠিক তেমনই ওই জিনিসটাই এখানে। ধরো এখানের যে ইলেকট্রনের সাথে এই ইলেকট্রন, ধরো যে 2টা মেয়ে, হ্যাঁ, 2টা মেয়ে বা 2টা ছেলে, যে কোনো কেউ হইতে পারে, যখন এদের মধ্যে ঝামেলা হয়, তখন যখন কাছাকাছি থাকে, তখন এদের মধ্যে কি একে অপরের প্রতি হিংসাটা বাড়ে না? অবশ্যই বাড়ে। ধরো যে তোমার এক ফ্রেন্ডের সঙ্গে তোমার ঝামেলা হয়েছে, সেই ফ্রেন্ড আর তুমি রুমমেট, তাহলে রুমমেট যখন হও তখন কি সব সময় তোমাদের মধ্যে একটা কি খোঁটা লেগেই থাকে, এইটা করলে ও এটা নিষেধ, মানে ও এটা বিরক্ত মনে করে, ও এটা করলে ও এটা বিরক্ত মনে করে, তাই না? কিন্তু তোমার আরেকটা ফ্রেন্ড যে অন্য শহরে থাকে, যার সঙ্গে তোমার ঝামেলা হয়েছে, তার সঙ্গে তোমার কখনো দেখাই হচ্ছে না, তাহলে তার প্রতি তোমার ঘৃণার পরিমাণটা কত বেশি থাকবে? থাকবে না, কখনোই থাকবে না, তাই না? তো ঠিক তেমনই এখানে এর থেকে এর দূরত্বটা যেহেতু বেশি, তার মানে এ বিকর্ষণ কি করবে, কম করবে। আর যদি বিকর্ষণ কম করে, বিকর্ষণ কম করলে ইলেকট্রন প্রবেশ করাইতে শক্তিও কি লাগবে, কম লাগবে। বিকর্ষণ করালে ইলেকট্রনের মানে বিকর্ষণ কম করলে শক্তিও কি লাগবে, কম লাগবে। আর এখানে বিকর্ষণ কি হচ্ছে, বেশি হচ্ছে। কি বেশি হচ্ছে?
বিকর্ষণ। আর যেহেতু বিকর্ষণ বেশি হচ্ছে তার মানে ইলেকট্রনটা প্রবেশ করাতে শক্তিও কি লাগবে, শক্তিও বেশি লাগবে। তাহলে আমরা আরেকটা কথা বলতেই পারি, সেটা কি, পারমাণবিক আকার কমলে ইলেকট্রন আসক্তি বেশি হয়। এখন দেখো এখানে যে বললাম পারমাণবিক আকার বাড়লে, পারমাণবিক আকার কখন বাড়ে এটা একটু তোমরা লিখে নিবা। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে, তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়, পারমাণবিক আকার বাড়ে। আর এটা কখন হয়, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, তাহলে একই পর্যায়ে ডান থেকে বামে গেলে এর উল্টাটা হবে, কমবে। আবার এটার ক্ষেত্রে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কমে, তার মানে নিচে থেকে উপরে গেলে ইলেকট্রন আসক্তির মান কি হবে, বাড়বে। এরা তোমাদেরকে আগে পড়াইছে তাই না? তো আশা করি ইলেকট্রন আসক্তি জিনিসটা তোমাদের ক্লিয়ার। এরপরে আসো তড়িৎ ঋণাত্মকতা। আজকে কি শেষ করতে পারবো তড়িৎ ঋণাত্মকতা? কত মিনিট হয়েছে? না, আশা করি শেষ করা যাবে। তড়িৎ ঋণাত্মকতা দেখো, তড়িৎ ঋণাত্মকতা আমি এগুলা এত সময় নিয়ে পড়াচ্ছি একটা কারণে, কারণ এই অধ্যায় থেকে সৃজনশীল তোমাদের এগুলা থেকেই আসবে, এগুলা থেকেই সৃজনশীল হবে 100% গ্যারান্টি। এসএসসি পরীক্ষাতে এগুলা যদি ভালো করে পড়ে যাও, এসএসসি পরীক্ষাতে দেখবা তোমার একটা সৃজনশীল 100% কমন। আর যদি এগুলা ভালো করে বুঝে না যাও, উল্টাপাল্টা করে আসো, তাইলে তোমার অবস্থা খারাপ। তাহলে দেখো তোমাকে যদি এরকম বলে যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এই কয়টার মধ্যে কোনটার পারমাণবিক আকার সবচেয়ে বড়? তোমাকে প্রশ্ন করলো নিচের মৌলগুলোর মধ্যে কোনটির পারমাণবিক আকার সবচেয়ে বড়। তাহলে এখন চিন্তা করো, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14। এরা তার মানে কি একই পর্যায়ে আছে। ইলেকট্রন বিন্যাস করলে দেখো শেষ কক্ষপথে 1, 2, 3, 4 একই, এর ক্ষেত্রেও কক্ষপথ 3, এর ক্ষেত্রেও 3, এর ক্ষেত্রেও 3, এর ক্ষেত্রেও 3। তার মানে কি এরা কিসে আছে, একই কক্ষপথে আছে। যেহেতু একই কক্ষপথে আছে সুতরাং ভালো করে বলছি, যেহেতু একই কক্ষপথে আছে সুতরাং এদের যার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সবচেয়ে কম তার পারমাণবিক আকার বড়। ভালো করে বুঝো, যেহেতু একই কক্ষপথে আছে মানে কি একই পর্যায়ে আছে, সুতরাং যে সবচেয়ে বামে অবস্থিত সে কি, তার পারমাণবিক আকার সবচেয়ে বেশি। আমি কি একটু আগে পারমাণবিক আকার সবচেয়ে কম বলছি? যদি বলে থাকি তাহলে মিস্টেক, সরি। যে সবচেয়ে বামে থাকবে তার পারমাণবিক আকার কি বড়, এবং যে সবচেয়ে ডানে থাকবে তার পারমাণবিক আকার ছোট। তার মানে এটার উত্তর কি, সোডিয়ামের পারমাণবিক আকার সবচেয়ে বেশি। কিন্তু যদি তোমাকে এইভাবে বলে যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এখানে দেখায় হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইভাবে যদি হয় তাহলে দেখো হাইড্রোজেনের কক্ষপথ 1টা, লিথিয়ামের 2টা, সোডিয়ামের 3টা, পটাশিয়ামের 4টা। ইলেকট্রন কয়টা আছে না আছে কিচ্ছু দেখার দরকার নাই, যদি কক্ষপথ বেড়ে যায়, কক্ষপথ বেড়ে গেলেই সেটার আকার সবচেয়ে বড়। ধরো যে এটার কক্ষপথ 2টা, এটার কক্ষপথ 3টা, এর 2টার শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন, 3টার শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন। যে কয়টা ইলেকট্রনই থাক কক্ষপথ বড় মানেই তার আকার কি হবে, বড় হবে। আবারও বলতেছি, যে কয়টা ইলেকট্রনই থাক তার কক্ষপথ বড় মানেই তার আকার বড়। বুঝতে পারছো? তাহলে এখন যদি বলি এই 4টার মধ্যে কোনটার ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি বলো তো? যার আকার ছোট, তার মানে সিলিকন। এই 4টার মধ্যে কোনটার হচ্ছে আয়নীকরণ শক্তি বেশি বলো? কার? সিলিকন, কারণ এর আকার ছোট। এ কয়টা তো পড়ছি তাই না? এখানে সবচেয়ে বেশি অধাতব ধর্ম দেখাবে কে? ধাতব অধাতব পড়ানোর সময় বলছি বামের গুলা ধাতব ধর্ম, ডানের গুলা অধাতব ধর্ম। তাহলে এখানে সবচেয়ে ডানে কে? সিলিকন, তার মানে সিলিকন অধাতব ধর্ম দেখাবে। সবচেয়ে ধাতব ধর্ম বেশি দেখাবে কে? সোডিয়াম। এগুলো তোমাদেরকে পড়াইছি তাই না? তো যখন তোমাদের সিকিউ সলভ করাবো বা এমসিকিউ সলভ করাবো তখন তোমাদের এগুলো সব ক্লিয়ার হবে।
আরেকটা কথা তোমাদের জন্য গুড নিউজ, সেটা হচ্ছে যে খুব শীঘ্রই তোমাদের জন্য সিকিউ সলভিং এবং এমসিকিউ সলভিং সিরিজ নিয়ে আসবো আমি, যেটার নাম আমি দিছি শিওর শর্ট প্রোগ্রাম। এই শিওর শর্ট প্রোগ্রামে তোমাদেরকে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ পড়াবো, যেখান থেকে 100% ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবা, 100% কমন পাবা। ঠিক আছে, নিয়ম 100% কমন পাবা, কোশ্চেনও হুবহু আসার চান্স অনেক বেশি, কারণ আমি তোমাদেরকে সেইভাবে অ্যানালাইসিস করে পড়াবো। যাই হোক, সেটা পরের কথা। এখন আসো তড়িৎ ঋণাত্মকতা। কি বললাম? তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি দেখো, দুইটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, এটা তোমরা যখন পঞ্চম অধ্যায় পড়বা তখন খুব ভালো করে বুঝতে পারবা, যারা পঞ্চম অধ্যায় করছো তারা বোঝো, আর যারা করোনি আমি যখন পঞ্চম অধ্যায় করাবো তখন ইনশাল্লাহ এই সমযোজী বন্ধনের কনসেপ্টটা ক্লিয়ার হবে। সমযোজী বন্ধন মানে একটু যদি বলে দেই, সমযোজী বন্ধন মানে পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করা, যেটা দুইটা অধাতব পরমাণু গঠন করে। দেখো, দুইটি পরমাণু যখন সমযোজী বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে, তখন বললাম কি সমযোজী বন্ধন মানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করা। তখন তারা কি করে, এই যে ইলেকট্রনটা শেয়ার করলো, ইলেকট্রন যেটা শেয়ার করছে, তখন শেয়ারকৃত ইলেকট্রন গুলো পরমাণুর নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা বলে। তাহলে কি বললাম, দুইটি পরমাণু যখন সমযোজী বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে, তখন শেয়ারকৃত ইলেকট্রনগুলো পরমাণুর নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। যেমন তোমাদেরকে যদি উদাহরণ দেই, ধরো ক্লোরিন, ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 7টা ইলেকট্রন থাকে, তাই না? আবার এই পাশে আরেকটা ক্লোরিন দিলাম, এটা ডট চিহ্ন দিয়ে দিই। এই যে দেখো, অষ্টক পূরণের জন্য এই ক্লোরিনের একটা ইলেকট্রন এবং এই ক্লোরিনের একটা ইলেকট্রন পরস্পরের সাথে মিলিত হয়ে কি করছে? তাদের অষ্টক পূরণ করছে। তার মানে এই দুইটা ইলেকট্রন তারা কি করছে? একে অপরের সাথে শেয়ার করছে। আর এই শেয়ারকৃত ইলেকট্রনটা এরও যেরকম ওরও সেরকম। কীরকম দেখো, তোমরা দুইটা বন্ধু একসঙ্গে শেয়ার গাইড কিনছো, তার মানে মালিক দুইজনে। ঠিক তেমনই এরা যেহেতু এখানে শেয়ার করছে, তাহলে এটা দুটার মালিক এরা দুইজনে। এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রন দুইটা এর দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, সেটা এই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা। এই ইলেকট্রন দুইটা এর দিকে টেনে নেওয়ার যে ক্ষমতাটা, এই ইলেকট্রনটা বা এই শক্তিটা এই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান। বুঝতে পারছো? পঞ্চম অধ্যায়ে যখন সমযোজী বন্ধন পড়াবো তখন তড়িৎ ঋণাত্মকতা আবারও পড়াবো, তখন বুঝতে পারবো। তো আশা করি তড়িৎ ঋণাত্মকতাটা তোমরা তুলে নিছো। এখন দেখো, এই তড়িৎ ঋণাত্মকতা আমাদের মেইন এখানে পড়া হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান একই গ্রুপের উপরে থেকে নিচে গেলে কমে না বাড়ে, এবং একই পর্যায়ের ডান থেকে বামে গেলে কমে না বাড়ে। দেখো, এটা আমি শিখে দিছি তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি দেখো, একই গ্রুপের যখন উপর থেকে নিচে যাচ্ছি তখন পারমাণবিক আকারটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে না? একই গ্রুপের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কি থাকে? সমান থাকে।
যেহেতু ইলেকট্রন সংখ্যা এক সমান থাকে, ধরলাম সব কক্ষপথে কয়টা করে আছে, একটা করে আছে, তাহলে এই ইলেকট্রনটা যদি কারোর সঙ্গে শেয়ার করে, ধরো যে এখানে এটা একটা কারোর সঙ্গে শেয়ার করলো, ঠিক আছে, তাহলে এর সঙ্গে যখন শেয়ার করবে তখন একই গ্রুপের ক্ষেত্রে কিন্তু হিসাব করতেছি, হ্যাঁ এই তিনটার ক্ষেত্রে হিসাব 1 2 3 এই তিনটার ক্ষেত্রে হিসাব করতেছি, যখন শেয়ার করবে এর দেখো তো নিউক্লিয়াসের সাথে আকর্ষণটা বেশি হবে না কম হবে? যেহেতু মধ্যবর্তী দূরত্ব বেশি তার মানে আকর্ষণটা কি হবে, কম হবে। আর কম হবে মানে কি, এই যে শেয়ারকৃত ইলেকট্রন সে নিজের দিকে কি করবে, কম টানবে। পজিটিভ আর নেগেটিভ বেশি দূরে আছে, বেশি দূরে যখন থাকবে তখন তাদের মধ্যে আকর্ষণ কি হবে, কম হবে। দুইটা চুম্বক চিন্তা করো আমার, যখন বেশি দূরে থাকে তখন কি কাছাকাছি টেনে নেয়, যখন তুমি কাছাকাছি নিয়ে আসো তখন এক সময় দেখা যায় কি তারা একে অপরের সঙ্গে লেগে যায়, সেটা কি একটু কাছাকাছি যত আনবে তত আকর্ষণ কি হয়, বাড়ে। তো ঠিক তেমনই পজিটিভ নেগেটিভ পরস্পরকে কি করে, আকর্ষণ করে। আর যেহেতু এখানে মধ্যবর্তী দূরত্বটা বেশি তার মানে এদের আকর্ষণটাও কি কম, আকর্ষণ কি কম। আর আকর্ষণ যেহেতু কম তার মানে ইলেকট্রনগুলোকে নিজের দিকে সে কম টানবে। আর যদি ইলেকট্রন কম টানে তাহলে তড়িৎ ঋণাত্মকতার মানও কি হবে, ঋণাত্মকতা কম হবে। কারণ কি নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতাটা সেটাকেই কি বলা হয়, তড়িৎ ঋণাত্মকতা। আবার এখানে দেখো, এখানে যদি আমি একটা ইলেকট্রন শেয়ার করাই এর সঙ্গে কাউকে, তাহলে দেখো এর মধ্যবর্তী দূরত্বটা কি এর তুলনায় কম না? আর মধ্যবর্তী দূরত্ব কম হলে আকর্ষণটা কি হবে, আকর্ষণ কি হবে, বেশি হবে। কারণ কি দূরত্ব কম আর এর দূরত্ব কি বেশি। তাহলে দেখো দূরত্ব বেশির কারণে আকর্ষণ কম, আর আকর্ষণ কম কারণে তড়িৎ ঋণাত্মকতাও কম। আবার এখানে দেখো দূরত্ব কম কারণে আকর্ষণ বেশি, আকর্ষণ বেশির কারণে তড়িৎ ঋণাত্মকতাও বেশি। তার মানে কি পরমাণুর আকার যখন বাড়তেছে তখন তড়িৎ ঋণাত্মকতার মান কি হচ্ছে, কমতেছে। তাহলে এটা একটা পয়েন্ট লেখো, পরমাণুর আকার বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। তাহলে পরমাণুর আকার বাড়লে কি হয়, তড়িৎ ঋণাত্মকতার মানটা কমে যায়। এরপরে আসো একই পর্যায়ের ক্ষেত্রে দেখি, কি বললাম, একই পর্যায় 1 2 3 4 একই পর্যায়ের ক্ষেত্রে দেখো তো যতই বাম থেকে ডানে যাই, বাম থেকে ডানে আমরা যত যাই, এটা হচ্ছে বাম এটা হচ্ছে ডান, তাহলে যত বাম থেকে ডানে যায় তত পারমাণবিক আকারটা কি হয়, কমে, পারমাণবিক আকার কমতে থাকে। আর পারমাণবিক আকার কমলে দূরত্ব যদি বলি, এখানে এটা লাইনে দূরত্ব দেখাচ্ছি, এটার দূরত্ব কি বেশি আর এটার দূরত্ব কি কম। যদি দূরত্ব বেশি থাকে সেক্ষেত্রে আকর্ষণ কি হয়, আকর্ষণ কম হয়। আর এটার ক্ষেত্রে আকর্ষণ কি হবে, আকর্ষণ বেশি হবে। আর আমরা কি জানি, ধরো যে এর শেষ কক্ষপথের যে ইলেকট্রনের সঙ্গে শেয়ার করলো এর শেষ কক্ষপথের ইলেকট্রনের সঙ্গে শেয়ার করলো, এর শেষ কক্ষপথেও শেয়ার করলো, এর সাথে শেষ করলো। তাহলে এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে চারটা। সেটা যাই হোক, সে যে শেয়ার করছে শেষ কক্ষপথে পূরণের জন্য, অষ্টক পূরণের জন্য, এই শেয়ারকৃত ইলেকট্রনটা দেখো তো এ কি করবে, নিজের দিকে বেশি টানবে না। কারণ চৌম্বক যখন বেশি কাছাকাছি থাকে তখন কি আর তাদের মধ্যে আকর্ষণ বাড়ে। অবশ্যই চৌম্বকটা যখন কি নর্থ সাউথে থাকে, কারণ তোমাদের প্রশ্ন হইতে পারে, আমি গতদিন বলছি বিকর্ষণ করে, আজকে আবার বলছি আকর্ষণ করে। নর্থ সাউথ অর্থাৎ পজিটিভ নেগেটিভ এক, মানে পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করতেছে। নর্থ আর সাউথ প্রান্ত আলাদা আলাদা আছে, উত্তর মেরু দক্ষিণ মেরু, এগুলো তোমার পদার্থবিজ্ঞানে পড়বা। তো তাহলে কি হবে, কাছাকাছি নিয়ে আসলে আকর্ষণ কি হবে, বেশি হবে। আর আকর্ষণ বেশি হলে ইলেকট্রনগুলোকে কি করবে, নিজের দিকে বেশি টানবে। আর যখন ইলেকট্রনগুলোকে নিজের দিকে বেশি টানবে তখন তার তড়িৎ ঋণাত্মকতাও কি হবে, বেশি হবে। কারণ আমরা কি বললাম, শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার যার ক্ষমতা যত বেশি তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। তার মানে একই পর্যায়ে কি দেখতেছি, বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কমতেছে। আর পারমাণবিক আকার যেহেতু কমতেছে তার মানে তাদের মধ্যে আকর্ষণটা কি হচ্ছে, বাড়তেছে। আর আকর্ষণ বাড়লে পরস্পরকে কি করবে, টেনে নেবে বেশি। আর যেহেতু টেনে নিবে তার মানে তার তড়িৎ ঋণাত্মকতাও কি হবে, বেশি হবে। তাহলে এই কথাটা যদি এখানে লিখে দেই,
পরমাণুর আকার কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। তাহলে পরমাণুর আকার কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়, পরমাণুর আকার বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পায়। এখন দেখো একই গ্রুপের ক্ষেত্রে কি হবে? একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বাড়ে না কমে বলো তো? একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার অবশ্যই বাড়ে। তার মানে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কি হবে? কমে যাবে। আবার একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার বাড়ে না কমে? অবশ্যই কমে যায়। তার মানে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কি হবে? তড়িৎ ঋণাত্মকতার মান বেড়ে যাবে। তো আশা করি এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যে 6টা ছিল, এই 6টা নিয়ে তোমাদের আর কোনো সন্দেহ নাই, বা কোনো তোমাদের কি বলে এটাকে কি বলবো, মানে কনসেপ্ট বুঝতে কোনো অসুবিধা নেই। তোমরা সব কনসেপ্টই বুঝতে পারছো। তারপরেও যদি বুঝতে না পারো কোনোটা, সেটা কমেন্টে জানাবা, অবশ্যই আমি তোমাদেরকে সলভ করে দেবো ইনশাল্লাহ। আর তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও। আমাদের ফেসবুক পেজে আমরা খুব দ্রুত লাইভ ক্লাস নেওয়া শুরু করবো হয়তো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো করে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।